আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য করার হুঁশিয়ারি ট্রাম্পের। ইউক্রেনকে আরও ৭২৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতীয় হাইকমিশনারকে তলব। এবং আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামালো বাংলাদেশ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ সূত্রে জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন ট্রাম্প। যদিও মনে করা হচ্ছে দুই শীর্ষ নেতার বৈঠকে মজার ছলে এ মন্তব্য করেছেন ট্রাম্প। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা তাস। ফক্স নিউজের মতে, গত সপ্তাহে ফ্লোরিডায় মার এ লাগো বাসভবনে আলোচনা চলাকালীন ট্রাম্প ট্রুডোকে বলেছেন, যদি অটোয়া সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে ব্যর্থ হয়, তাহলে আসন্ন ২০ জানুয়ারি অভিষেকের দিন তিনি সব কানাডিয়ানের উপর ২৫% শুল্ক আরোপ করবেন। ট্রুডো ট্রাম্পকে বলেন, এই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করবে। যার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, কানাডা কেবলমাত্র ৫১তম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, এই হুমকি কানাডার রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের হতবাক করেছে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির ৩/৪, তাই অটোয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার অপরিহার্য। ইউক্রেনকে ৭২ কোটি ৫০ লাখ ডলারের অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে দেশটির জরুরি প্রয়োজন মেটাতে সোমবার এ ঘোষণা দিয়েছে সরকার। প্রতিরক্ষা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বশেষ প্যাকেজে থাকা অস্ত্রের মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা সক্ষমতা, রকেট সিস্টেম, আর্টিলারি এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র। এর আগে গত ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে জরুরি প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের আরেকটি গুরুত্বপূর্ণ প্যাকেজ সরবরাহ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এই বিধান করা হয়েছে। ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪:৩০ প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে। জানা গেছে, সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান। এ ঘটনায় হাইকমিশনের কাছে সরাসরি বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হবে। একই সঙ্গে ভারতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছেন। হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএইচপির সহযোগী সংগঠন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছেন। তারা বলেছে, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ ঘটনায় মঙ্গলবার ত্রিপুরায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। আদানি গ্রুপের কাছে বিদ্যুৎ ক্রয় বাবদ বিপুল পরিমাণ বকেয়া অর্থ জমেছে বাংলাদেশের। এ কারণে গত ৩১ অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছিল আদানি গ্রুপ। ধারণা করা হচ্ছে, বকেয়া অর্থের বোঝা আরও না বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড জানিয়েছে, আবহাওয়াগত কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ার কারণেই বিদ্যুৎ ক্রয় কমানো হয়েছে। বিআরডিবির চেয়ারপারসন মোহাম্মদ রেজাউল করিম এ প্রসঙ্গে বলেন, আদানি গ্রুপ প্রথম যখন বিদ্যুতের সরবরাহ কমিয়ে দিল, আমাদের কাছে সেটি ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। আমরা তাতে ক্ষুব্ধ হয়েছিলাম।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে 2017 সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় বিষয়ক চুক্তি করেছিল বাংলাদেশ। 25 বছর মেয়াদী সেই চুক্তির শর্ত মেনে ঝাড়খণ্ডের গোজ্জায় 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে আদানি গ্রুপ। শুধু বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার জন্য এই কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। ডাউনটাউন ম্যানহাটন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। বাংলাদেশ সোসাইটির পরাজিত প্রার্থীদের কৃতজ্ঞতা প্রকাশ ও নৈশভোজ। এবং নিউ ইয়র্কে হোম কেয়ারের সেবা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বললেন আবু জাফর মাহমুদ। আবারও স্বাগত সিবিএনসিবি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কের সিটির বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ডাউনটাউন ম্যানহাটন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরিকুল হোসাইন বাদল ও মোহাম্মদ রিয়াজুল কাদির লস্কর মিঠু। গত 24 নভেম্বর ম্যানহাটন ডাউনটাউনে 228 ক্যানাল স্ট্রিটে ভোট গ্রহণ শেষে এ কমিটি ঘোষণা করা হয়। এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোহাম্মদ কামাল উদ্দিন, রেজল মোস্তফা, কামরুল ইসলাম, আলম সবুজ ও সর্দার উদ্দিন ফালু। বাংলাদেশ সোসাইটির পরাজিত প্রার্থীদের কৃতজ্ঞতা প্রকাশ ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নিউ ইয়র্কের কুইন্স প্যালেস পার্টি সেন্টারে ভিন্নধর্মী আয়োজন করে সোসাইটির নির্বাচনে বিজিত প্রার্থীরা। বিগত সময়ে রুহুল জাহিদ প্যানেলের প্রতি আস্থা রাখা এবং সোসাইটি পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করায় বাংলাদেশ সোসাইটির সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এবার নির্বাচনে বিজয়ী না হলেও ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ সমিতির অগ্রযাত্রায় কাজ করে যাওয়ার আশাবাদও ব্যক্ত করা হয়। বিজিত প্যানেলের সভাপতির প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী বলেন, নির্বাচনকালীন 2 মাস সময় সহ নির্বাচনের দিন পর্যন্ত যারা আমাদের পাশে ছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আমাদের জন্য নিরলস শ্রম দিয়েছেন, এ ঋণ শোধ হওয়ার নয়। বিজিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু বলেন, বাংলাদেশি কমিউনিটির কল্যাণে আমরা অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিগত সময়ে যারা আমাদের প্রতি আস্থা রেখেছেন, আমাদের সহযোগিতা করেছেন, সে আপনারা নতুন কমিটিরও পাশে থাকবেন, নতুন কমিটিকেও সহযোগিতা করবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচন হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচনের মাধ্যমে যেই জিতুক তাকে মেনে নেওয়া এবং অভিনন্দন জানানোর মনোভাব সবার মাঝেই থাকা উচিত। সকল ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে সোসাইটির জন্য সকলকে নিবেদিত হওয়ারও আহ্বান জানান তারা। বাংলাদেশ সোসাইটি নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া রুহুল জাহিদ প্যানেল কৃতজ্ঞতা জ্ঞাপন পর্ব শেষে এক নৈশভোজের আয়োজন করেন। উপস্থিত সকলে এই নৈশভোজে অংশ নেন। রুহুল জাহিদ প্যানেল আয়োজিত এই কৃতজ্ঞতা নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি নবনির্বাচিত কমিটির সভাপতি আতর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নেতৃত্বে প্যানেলের অন্যান্য সদস্যরাও অংশগ্রহণ করেন। তাদের স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণ কমিউনিটির উন্নয়নে ও সুদৃঢ় ভ্রাতৃত্ববোধ রক্ষায় অসামান্য ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর নিউ ইয়র্কে কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল প্রোগ্রাম তথা সিডিপ্যাপ ও হোম কেয়ার সেবার উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন হোম কেয়ার বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের প্রতিষ্ঠাতা আবু জাফর মাহমুদ। গত শুক্রবার জামাইকার হিলস সাইটে আয়োজিত প্রতিবেশী সমাবেশে তিনি এই কথা জানান। সমাবেশে আবু জাফর মাহমুদ বলেন, সম্প্রতি বিভিন্ন পত্রিকার সংবাদ দিচ্ছে সিডিপ্যাপ ঝুঁকিতে পড়বে। এ ধরনের সংবাদের সত্যতা নেই। মিডিয়া যতটুকু শুনে সে অনুযায়ী সংবাদ দেয় বলেও মন্তব্য করেন তিনি। আবু জাফর বলেন, গভর্নর ক্যাথি হুকুল একটি বিশেষ গোষ্ঠীর পৃষ্ঠপোষকতার অংশ হিসাবে সাধারণ নিউ ইয়র্কবাসীকে হোম কেয়ার সেবা বঞ্চিত করার পায়তারা করছে। এমনকি এথনিক কমিউনিটিকে লাইসেন্সের শেয়ারও দেওয়া হয়নি। তিনি এথনিক কমিউনিটির সঙ্গে বৈষম্যমূলক এই আচরণের তীব্র সমালোচনা করে বলেন, এসব কারণে বহু আগ থেকে অ্যাটর্নির মাধ্যমে আমাদের মামলা চলছে। 67টি বৃহৎ আকারের হোম কেয়ারকে সঙ্গে নিয়ে আরও একটি মামলা করা হয়েছে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1818 সালের আজকের এই দিনে 21তম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয় ইলিনয়। 1828 সালের আজকের এই দিনে অ্যান্ড্রু জ্যাকসন যুক্তরাষ্ট্রের 7ম প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1955 সালের আজকের এই দিনে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এই ছিল সিবিএনসিবি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানাই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।